25 ডিসেম্বর বেলা 12টার দিকে ঢাকায় নামবেন তারেক রহমান। ট্রাভেল পাসের জন্য আবেদন, বরণ করতে রেকর্ড লোক সমাগমের প্রস্তুতি। বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট, যেটা কমার্শিয়াল ফ্লাইট, সেটাতেই উনি আসছেন এবং সেটা ল্যান্ডিং টাইমটা 11:55 ঢাকা বিমানবন্দর, 12টাই বলতে পারি আমরা। ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিনরাত তারা পরিশ্রম করছে। সব চিকিৎসা ভালোভাবে গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া। শারীরিক অবস্থার উন্নতি সম্ভব বলছে মেডিকেল বোর্ড। সবাই অত্যন্ত আশাবাদী ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। ওসমান হাদি আর নেই। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। হত্যা চেষ্টাকারীদের ভারতে পালাতে সহায়তা করায় 2 জন রিমান্ডে। গুম নির্যাতনের মামলায় হাসিনা সহ 13 জনের বিচার শুরু। কাদের সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা। ধানমন্ডির ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রী রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার। হত্যা নাকি আত্মহত্যা, রহস্যের জটে পুলিশ। আইএমএফ এর ঋণ নিয়ে রিজার্ভ বাড়ানোর দরকার নেই বললেন গভর্নর। 20 কোটি টাকার বেশি সব ঋণ করা হবে যাচাই। এবং নিরাপত্তাহীনতায় বাতিল বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান। আইপিএল এর পুরো মৌসুমের জন্য মোস্তাফিজকে ছাড়ছে বিসিবি। স্বাগত নিউজ 24 সংবাদে। সঙ্গে আমরা দুজন আছি, আমি জান্নাতুল সাদিয়া এবং আমি আসিফ টিপু। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে 25 ডিসেম্বর বেলা 11:55 ঢাকায় অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি লোক সমাগমের মাধ্যমে তাকে বরণ করতে চায় বিএনপি। এয়ারপোর্ট থেকে এভার কেয়ার হাসপাতালে আসার পথে যে কোনো একটি স্থানে তাকে দেয়া হবে সংবর্ধনা। বিমানবন্দরে নিরাপত্তার বিষয়ে জানতে সিভিল এভিয়েশন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এসব কথা জানান বিএনপির নেতারা। এদিকে দেশে আসতে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন তারেক রহমান। শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। প্রায় 18 বছর পর 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিএনপির রাজনীতির নিউক্লিয়াস তারেক রহমান আগামী বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটেই দেশে ফিরবেন। নেতারা বলছেন তার এই প্রত্যাবর্তন মুহূর্তটি হবে ঐতিহাসিক। বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট, যেটা কমার্শিয়াল ফ্লাইট, সেটাতেই উনি আসছেন এবং সেটা ল্যান্ডিং টাইমটা 11:55 ঢাকা বিমানবন্দর, 12টাই বলতে পারি আমরা। আমরা চাই যেন তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন যেন বিগত 55 বছরের ইতিহাসে যেভাবে যা কিছু দৃষ্টান্ত আছে তাকে ছাড়িয়ে যায় এবং আগামী 55 বছরের ইতিহাসেও যেন সেরকম কোনো ঐতিহাসিক ঘটনা না হয়, সেরকম একটা আমরা স্মরণীয় করে রাখার জন্যই আমাদের সমস্ত আয়োজন হচ্ছে। আশা করি সারা দেশের মানুষের জন্য অপেক্ষা করছে। বিমানবন্দর থেকে সরাসরি মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। এই যাত্রাপথে যে কোনো একটি স্থানে তাকে দেয়া হবে সংবর্ধনা। যেহেতু বাংলাদেশের জনগণ তাকে এক নজর দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে, উন্মুখ হয়ে আছে এবং তার দুটো কথা শোনার জন্য উন্মুখ হয়ে আছে, সেই জন্য আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি কোন জায়গায় হলে সেটা ভালো হয় এবং আমরা সেটাকে অ্যাকোমোডেট করতে পারবো, সবাইকে আসতে পারবো, জনদুর্ভোগ যাতে না হয় সব কিছু বিবেচনায় আমরা জায়গাগুলো পরিদর্শন করছি। গুলশান এভিনিউর যে বাড়িতে থাকবেন তিনি, সেটিও প্রস্তুত করা হয়েছে। গুলশানের বিএনপি চেয়ারপারসন কার্যালয় ও নয়াপল্টনের দলীয় কার্যালয়ে তার জন্য আলাদা চেম্বার তৈরি করা হয়েছে। গুলশান 90 নম্বর রোডের এই বাড়িতে বিএনপির নির্বাচনী অফিসেও তারেক রহমানের জন্য আলাদা চেম্বার তৈরি করা হয়েছে। মানুষের যে উপস্থিতি যেটা হবে, এটা হবে ঐতিহাসিক নিঃসন্দেহে। সেই ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিনরাত তারা পরিশ্রম করছেন এবং কাজ করে যাচ্ছেন। থ্যাংক ইউ। তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনীতিতে ইতিবাচক পরিবেশ তৈরি করবে বলে মনে করছেন বিএনপির নীতি নির্ধারকরা। আধুনিক প্রযুক্তির মাধ্যমে তিনি দীর্ঘদিন দলের নেতা কর্মীদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করার একটা পর্যায়ে, এটা সফলতার পর্যায়ে, তার উপস্থিতিতে
এটা আরো সুন্দর, আরো সৃজনশীল হবে। এটা সারা দেশ থেকে মানুষ সৎ ইচ্ছায় চলে আসতেছে। তো আমরা আশা করি যে বাংলাদেশের ইতিহাসে এত বড় জনসমাগম আর কোনদিন হয় না। বিএনপি নেতাকর্মীদের প্রত্যাশা, দেশে ফেরার পর রাজনীতির মাঠে প্রাণভোমরা হবেন তারেক রহমান। প্রায় 18 বছর পর দেশে ফিরে গুলশান এভিনিউর এই 196 নম্বর বাড়িতে উঠবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতিমধ্যেই এই বাড়ির সম্পূর্ণ কাজ প্রস্তুত করা হয়েছে, বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, পাশাপাশি সরকারের কাছ থেকেও চাওয়া হয়েছে এসএসএফ এর নিরাপত্তা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সব চিকিৎসা ভালোভাবে গ্রহণ করতে পারছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার ব্রিফিংয়ে এই তথ্য জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি জানান, এমন অবস্থা অব্যাহত থাকলে তার শারীরিক অবস্থা আরও উন্নতি হওয়া সম্ভব বলে মনে করছে মেডিকেল বোর্ড। ডাক্তার জাহিদ বলেন, দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান বেগম জিয়ার সার্বক্ষণিক খোঁজ রাখছেন। গত 23 নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে বেগম জিয়ার শারীরিক পরিস্থিতি জানাতে সংবাদ সম্মেলনে আসেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, তবে ঠিকঠাক চিকিৎসা নিতে পারছেন তিনি। যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। বিগত সরকারের সময় ঠিকঠাক চিকিৎসা সেবা নিতে না পারায় শারীরিক জটিলতা বেড়েছে বলে অভিযোগ করেন ডাক্তার জাহিদ। পরিকল্পিতভাবে যেরকম অসুস্থ অবস্থার মধ্যে বিগত সময়ে ঠেলে দেওয়া হয়েছে, চিকিৎসা যথাযথভাবে দেওয়া যায়নি অথবা দিতে দেওয়া হয়নি, সেই কারণেই ওনার শারীরিক জটিলতা মারাত্মক রকম বেড়ে গিয়েছিল। দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান সহ পরিবারের সদস্যরা বেগম জিয়ার সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন বলেও জানান তিনি। আরফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর নেই বলে জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক পোস্টে এই কথা জানানো হয়। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টাকারীদের ভারতে পালাতে সহায়তাকারী দুজনকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও 12 সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন 19 জানুয়ারি। এদিকে জুলাই হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। ক্ষমতা টিকিয়ে রাখতে 2009 থেকে বিরোধী মত দমনের নামে আওয়ামী লীগ সরকার ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন বাহিনী ও তাদের গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে গুম করা হয় 2000-এরও বেশি মানুষকে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, আওয়ামী শাসনামলে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে আব্দুল্লাহিল আজমি, মাইকেল চাকমা সহ 26 জনকে গুম করে নির্যাতন করা হয়। শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ 11 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে এই অভিযোগ আনে প্রসিকিউশন। বৃহস্পতিবার গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। 3 সেনা কর্মকর্তার পক্ষের আইনজীবীরা বলেন, গুমের মামলার বিচার শুরুর আদেশ পুনর্বিবেচনা চেয়ে আবেদন করবেন তারা। যে ওনারা যে অবজারভেশন দিয়েছেন, এই অবজারভেশনগুলো কিন্তু আমরা রিভিউ করব ওই অবজারভেশনের উপরে, তখন কথাটা বলতে পারবো। আমরা আশা করি যে রিভিউটা আমরা সাকসেসফুল হবে। ডিজিএফআই এর গুমের মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য 19 জানুয়ারি দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল 1। এই মামলাটি হচ্ছে মূলত জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার নামে পরিচিত যে প্রতিষ্ঠান বা স্থাপনাটি রয়েছে, যেটিকে আয়নাঘর নামে বলা হয়। সেই আয়নাঘরের বিভিন্ন সময়ে
প্রায় ২৬ জন ভিকটিমকে গুম করে রাখা হয়েছিল, গুম করে তাদের উপর শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছিল। এদিকে জুলাই হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড বাংলাদেশে সংঘটিত হয়েছে, সেখানে পুলিশের পাশাপাশি বা অন্যান্য বাহিনীগুলোর পাশাপাশি অক্সিলিয়ারি ফোর্স হিসাবে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ এই 3টি বাহিনী সরাসরি আক্রমণে অংশগ্রহণ করেছে এবং নির্মম নিষ্ঠুরভাবে ছাত্র জনতার আন্দোলন দমনে তারা হত্যাকাণ্ড চালিয়েছে, অত্যাচার করেছে। এদিকে চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউশন। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। ইসলামী আন্দোলন ও বিএনপির সমর্থকদের সংঘর্ষে হঠাৎ রণক্ষেত্র লক্ষ্মীপুরের রামগঞ্জ। এতে আহত হন উভয় পক্ষের 15 জন। টেলিভিশনে এক অনুষ্ঠানে প্রশ্ন করাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হন ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারির সমর্থকরা। অনুষ্ঠানে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহাদাত হোসেন সেলিম ও জামায়াতের সম্ভাব্য প্রার্থী নাজমুল হাসান পাটোয়ারিও অংশ নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এক শিক্ষার্থী ইসলামী আন্দোলনের প্রার্থীকে জাতীয় পার্টির সাথে সংশ্লিষ্ট ছিলেন বলে প্রশ্ন করায় সংঘর্ষ বাধে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দর্শক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি আর নেই। আপনাদের কিছুক্ষণ আগেই আমরা জানাচ্ছিলাম সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই বিষয়ে আরো জানাতে নিউজ রুম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিশাদ হাসান। আমরা চলে যাব তার কাছে। রিশাদ, যেরকমটা বলছিলাম, ইনকিলাব মঞ্চের মুখপাত্র আর নেই। এই বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে জানাবেন আমাদের। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। সাদিয়া, ঠিক যেমনটা আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা 8 আসনের প্রার্থী ছিলেন শরীফ ওসমান হাদি এবং 1993 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং আজকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইনকিলাব মঞ্চের সঙ্গে আমরা কথা বলে যতদূর জানতে পেরেছি যে শরীফ ওসমান হাদির আজকে একটি অপারেশন হবার কথা ছিল এবং পারিবারিক সম্মতির ভিত্তিতেই আসলে এই অপারেশনটি করবার কথা ছিল, কিন্তু তিনি ইন্তেকাল করেছেন। এবং আমি যদি আপনাকে একটু ওসমান হাদি কিভাবে আলোচনায় এলেন বা তার রাজনৈতিক জীবন আসলে কিভাবে তৈরি হলো সে সম্পর্কে যদি একটু শুরু থেকে বলি, যে ঝালকাঠির নলসিটি এলাকায় তার জন্ম এবং সেখানেই তার বেড়ে ওঠা এবং সেখানে মূলত মাদ্রাসার ছাত্র ছিলেন শরীফ ওসমান হাদি এবং পরবর্তীতে কিন্তু তিনি আলিম পাশ করেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এবং বিশেষ করে তিনি আলোচনায় এসেছিলেন জুলাই আন্দোলনের সময় এবং জুলাই আন্দোলনের সময় তিনি রামপুরা বাড্ডা এলাকায় তিনি সমন্বয়কের ভূমিকায় কাজ করেছেন এবং জুলাই আন্দোলনের সামনে থেকে তিনি নেতৃত্বও দিয়েছেন এবং সেই থেকেই কিন্তু আসলে শরীফ ওসমান হাদি বেশ জনপ্রিয় হয়ে ওঠেন, বিশেষ করে ছাত্র জনতার কাছে এবং সাধারণ মানুষের কাছে যারা আসলে স্বৈরাচার বিরোধী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে সংযুক্ত ছিল এবং সম্পৃক্ত ছিল তাদের কাছে। এবং পরবর্তীতে কিন্তু তিনি এই জুলাই যোদ্ধা যারা ছিলেন তাদের দাবির ভিত্তিতে তাদের অধিকার আদায়ের জন্য ইনকিলাব মঞ্চে একটি কালচারাল প্ল্যাটফর্ম তৈরি করেন এবং সেই সঙ্গে কিন্তু আধিপত্যবাদ বিরোধী আন্দোলনও তিনি শুরু করেন এবং তিনি এই ইনকিলাব মঞ্চের যে আসলে মূল উদ্দেশ্য ছিল যে আসলে জুলাই যোদ্ধাদের দাবির অধিকার রক্ষা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং একই সঙ্গে আধিপত্যবাদ বিরোধী মুভমেন্ট কিন্তু আসলে তিনি করেছেন এবং মূলত তার রাজনীতির যে মূল ধারা তিনি কিন্তু আসলে সংসদ সদস্য নির্বাচন অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনের প্রার্থী হতে চেয়েছিলেন এবং সেই ঘোষণাও তিনি দিয়েছিলেন এবং মূলত ফেসবুক পোস্টের মাধ্যমে এবং চা সিঙ্গাড়ার যে আপ্যায়ন সেই আপ্যায়নের মাধ্যমে তিনি কিন্তু আসলে জনসংযোগ করছিলেন এবং তিনি যদিও পূর্ব থেকেই বিভিন্ন ফেসবুক পোস্ট এবং বিভিন্ন জায়গায় গণমাধ্যমে যখন কথা বলছিলেন তখন বলছিলেন যে নানাভাবে তার কাছে ফোন কল এবং অডিও বার্তার মাধ্যমে নানাবিধ হুমকি ওসমান হাদিকে দেওয়া হচ্ছিল এবং বলা হচ্ছিল যে পরিবারের সদস্যদের ক্ষতি করবার কথাও আসলে বলা হচ্ছিল, কিন্তু ওসমান হাদি কিন্তু সেই সময় জানিয়েছিলেন যে আসলে কোনো ধরনের হুমকি আসলে তাকে পিছু হটাতে পারবে না, তিনি আসলে তার কাজটি করবেন এবং তিনি যেমন একদিকে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেছেন অপরদিকে কিন্তু আবার তিনি স্বৈরাচার বিরোধী
আন্দোলনে সক্রিয় ছিলেন এবং একই সঙ্গে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যে ফাঁসির রায় হয়েছে সেই সময় কিন্তু তিনি সরাসরি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এবং তিনি বলেছিলেন যে এই রায় আসলে পুরো পৃথিবীতে একটি নজির স্থাপন করতে পেরেছিল। এর পাশাপাশি আমরা যদি একটু একেবারে শেষ মুহূর্তের সারসংক্ষেপ যদি একটু বলি যে 12 ডিসেম্বর তিনি আসলে জুমার নামাজ শেষে ফিরবার সময় তাকে আসলে দুর্বৃত্তরা গুলি করে এবং রিকশায় তিনি গুলিবদ্ধ হন। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিসে তার চিকিৎসা হয়। তিনি সে সময় গভীর কোমায় চলে যান। পরবর্তীতে তাকে নিয়ে আসা হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতাল এবং পরবর্তীতে 15 ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পর কিন্তু পরবর্তীতে আজকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় আসলে তার মৃত্যু হয়। এই ছিল আমার কাছে নিউজ রুম থেকে সর্বশেষ। সাদিয়া, ফিরে যাচ্ছি আপনার কাছে স্টুডিওতে। ঋষাদ, ধন্যবাদ আপনাকে। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোকে আসন ছাড় দেওয়ার বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নেবে বিএনপি, জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে একথা জানান তিনি। বলেন, আপাতত বিএনপি মনোনীত প্রার্থীদের পরিবর্তন করা হবে না। এদিকে আসন সমঝোতা নিয়ে বিএনপির সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। দু একদিনের মধ্যে জোটের প্রার্থী চূড়ান্ত করতে বিএনপি আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। আইএমএফ এর ঋণ ছাড়াই চলতি বছর শেষে বৈদেশিক মুদ্রার মজুদ দাঁড়াবে 34 থেকে 35 বিলিয়ন ডলার, জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, সামগ্রিক অর্থনীতি এখন স্থিতিশীল। বৃহস্পতিবার রাজধানীর পুরানো পল্টনে ইআরএফ মিলনায়তনে এক সেমিনারে এসব কথা বলেন গভর্নর। জানান, কোনো ব্যাংক ভালোভাবে না চললে সেখানে হস্তক্ষেপ করবে বাংলাদেশ ব্যাংক। 20 কোটি টাকার বেশি ঋণের ক্ষেত্রে তদন্ত করবে কেন্দ্রীয় ব্যাংক। এর ব্যত্যয় হলে শাস্তির ব্যবস্থা থাকবে। দেশের অর্থনীতি মজবুত করতে কেন্দ্রীয় ব্যাংককে স্বাধীন রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এক ব্যাংক থেকে আরেক ব্যাংক টাকা নিয়ে আমি ক্যাপিটাল রিকোয়ারমেন্ট মিট করব, ব্যাংকের রিস্কটা আমরা আরো অন্যান্য ব্যাংকের দিকে ছড়িয়ে দিচ্ছি। এটা কমপ্লিটলি স্টপ করে দিচ্ছি। আমরা বলছি, যদি ব্যাংককে ক্যাপিটালাইজ করতে হয় তাহলে বন্ড মার্কেটে যেতে হবে, ব্যক্তি খাত থেকেই প্রাইমারি টাকা তুলতে হবে। ইনিশিয়ালি আমরা বলছি 50% পর্যন্ত প্রাইভেট প্লেসমেন্ট অ্যালাউ করবো, তার পরবর্তীতে আস্তে আস্তে আমরা এটা উঠিয়ে দেব। এবার ভ্যাসলিন প্রেজেন্স শীতের সাতকাহন। উত্তরের জেলা দিনাজপুরে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এদিকে শীতে ছিন্নমূল মানুষের অনেকটাই বেড়েছে কষ্ট। সরকারি বেসরকারি ত্রাণ না পাওয়ার কথা জানালেন তারা। তবে সরকারিভাবে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি চলমান রয়েছে বলে জানালেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।